আসসালামু আলাইকুম। ঝিরিহিরি অডিও বুক চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মোশাররফ আলী। একটা সময় ছিল যখন গল্পের বই আমাদের প্রধান বিনোদন মাধ্যমগুলোর একটি ছিল। বর্তমান যুগ অনলাইনের যুগ। সোশ্যাল মিডিয়ার দৌরাত্ম্যে আমাদের আবেগ অনুভূতিগুলো দিন দিন ভোঁতা হয়ে যাচ্ছে। আমরা দিন দিন বই বিমুখ হয়ে যাচ্ছি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, ঝিরিহিরি অডিও বুক চ্যানেলের মাধ্যমে আমি ধারাবাহিকভাবে বাংলা সাহিত্য ও বিশ্ব সাহিত্যের বহুল পঠিত গল্প ও উপন্যাস আপনাদেরকে পড়ে শোনাব। তবে একটা কাগজ মলাটের বই পড়ার যে আনন্দ, সেটা অন্যরকম একটা আনন্দ। সে আনন্দ আমি আপনাদেরকে দিতে পারবো না। তাই আমার অনুরোধ থাকবে, আমার পঠিত যে বইগুলো আপনাদের ভালো লাগবে সেগুলো আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। নাগরিক জীবনের দুপুরে কোনো এক মোড়ের ট্রাফিক জ্যামে বসে রিকশার হুড তুলে কানে হেডফোন গুঁজে একজন শ্রোতাও যদি আমার পাঠ শুনে সমৃদ্ধ হয়, আমার এই প্রচেষ্টা সার্থক হবে। তাই প্রিয় শ্রোতা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার পাঠ ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টে আপনার পছন্দের কোনো বই থাকলে তা জানাবেন। ঝিরিহিরি অডিও বুকে আমাদের প্রথম নিবেদন শ্রদ্ধেয় শাহাদুজ্জামান স্যারের লেখা মাওলা ব্রাদার্স সেরা পাণ্ডুলিপি পুরস্কারপ্রাপ্ত গল্পগ্রন্থ কয়েকটি বিহব্বল গল্পের আমার প্রিয় একটি গল্প, হারুনের মঙ্গল হোক। হারুনের মঙ্গল হোক। কর্মজীবনকে ব্যক্তি জীবনের ঊর্ধ্বে স্থান দিয়ে আপনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেটা সংস্থার অন্যান্য কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। সিনিয়র প্রজেক্ট অফিসার পদে প্রমোশনের কাগজপত্রের সাথে ডিরেক্টরের নিজের লেখা এই চিঠি হাতে পেয়ে হারুন কেমন যেন বিহ্বল হয়ে পড়ে। ডিরেক্টরের প্রতি কৃতজ্ঞতায় বুক ভার হয়ে আসে তার। মনে হয় এখনই গিয়ে পা ছুঁয়ে সালাম করে আসে। কত ত্যাগ তিতিক্ষার পর এই প্রমোশনটা মিলল হারুনের। হারুন তাই মনস্থির করে তার বিয়েটা সে আপাতত পিছিয়ে দেবে। হারুনের ধারণা হয় প্রমোশন দিয়ে সংস্থা এখন নিশ্চয়ই তার কাছ থেকে আরও শ্রম, আরও মনোযোগ আশা করবে। ঠিক তখনই নিজের বিয়ে নিয়ে এভাবে ব্যস্ত হয়ে ওঠাটা সমীচীন হবে না। তাছাড়া হারুন জানে তার সংস্থার দাতা গোষ্ঠীর পরবর্তী অনুদান পাবে শুধু কাজের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারলেই। সুতরাং এখন প্রয়োজন কর্মীর অখণ্ড মনোযোগ। বিয়ে করলে কর্মীর অনেকটুকু মনোযোগ কেড়ে নেয় স্ত্রী, সংসার, এইসব। এতে প্রজেক্টের অগ্রগতি ব্যাহত হয়। অতএব হারুনের আশঙ্কা হয় এই মুহূর্তে বিয়ে করার ব্যাপারটাকে কর্তৃপক্ষ সুনজরে দেখবেন না। তাছাড়া হারুন ভুলতে পারে না তাকে প্রমোশন দেওয়া হয়েছে ব্যক্তি জীবনকে তুচ্ছ করার কারণে। হারুন তাই অভিভাবকদের বলে, বিয়ে এখন করব না, চাকরিতে আরেকটু দাঁড়িয়ে নি তারপর। কিন্তু অভিভাবকরা তার কোনো অজুহাত শুনতে রাজি নয়। হারুনের চাকরির উন্নতির সংবাদে তারা বরং এ ব্যাপারে আরো তৎপর হয়ে ওঠেন। তারা হারুনের উপর নানাভাবে চাপ সৃষ্টি করতে থাকেন। সে বেশ দ্বিধান্বিত হয়ে পড়ে এবং রীতিমতো বিভ্রান্ত বোধ করে যেদিন তার কন্ট্রাক্টর বড় দুলাভাই হারুনের পিঠ চাপড়ে বলেন, মনে রাখো মিয়া, তুমি যেদিন জীবনে দাঁড়াইবা সেদিন তোমার ওই জিনিস আর দাঁড়াইব না। শেষে একরকম আচ্ছন্নতার মধ্যে হারুন বিয়েতে রাজি হয়ে যায়। এর পরপরই হারুন একটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলে। ঠিক করে সে নিজের হাতে তার বিয়ের কার্ডটা সংস্থার ডিরেক্টরের হাতে দিয়ে আসবে। অবশ্য তার মতো একজন মাঠ পর্যায়ের কর্মীর পক্ষে এরকম ব্যক্তিগত কারণে ডিরেক্টরের সাথে দেখা করার ব্যাপারটাকে তিনি ধৃষ্টতাও ভাবতে পারেন। কিন্তু হারুনের জন্য এক মোক্ষম সুযোগ। বিয়ের কার্ড দেওয়ার সুবাদে প্রমোশন দেওয়ার জন্য নিজের মুখে কৃতজ্ঞতা জানাতে, সম্ভব হলে পা ছুঁয়ে সালামও করতে পারবে।
সংশয় শঙ্কা নিয়েই হারুন তাই সংস্থার প্রধান কার্যালয়ে চলে আসে। অনুমতি নিয়ে ডিরেক্টরের অফিসে ঢোকে। ডিরেক্টর গম্ভীর মুখে জানতে চান, কি ব্যাপার? হারুন বিনয়ের সাথে তার বিয়ের কার্ডটা এগিয়ে ধরে। ডিরেক্টর কার্ডটা হাতে নিয়ে দেখেন। হারুন দ্বিধান্বিত হয়ে বলে, আসবেন স্যার। ডিরেক্টর কোনো উত্তর দেয় না। হারুন লক্ষ্য করে এ সময় ডিরেক্টরের গম্ভীর মুখে একটা মৃদু হাসি ফুটে উঠেছে। হারুন অপেক্ষা করে ডিরেক্টর কিছু বলেন কিনা শুনবার জন্য, কিন্তু ডিরেক্টর নীরবে হারুনের বিয়ের কার্ডটা উল্টে পাল্টে দেখতে থাকেন। হারুন আর কোনো কথা খুঁজে পায় না। নীরবতা দীর্ঘ হতে থাকে। খুব অস্বস্তি বোধ করে হারুন। কৃতজ্ঞতা জানানো, পা ছোঁয়া ইত্যাদির কথা ভুলে গিয়ে হঠাৎ সে বলে ওঠে, হাসি স্যার। ডিরেক্টর অস্ফুটভাবে বলেন, সালাম দিয়ে ঘর থেকে বেরিয়ে আসবার সময় হারুন আবার দেখতে পায় ডিরেক্টরের নিঃশব্দ হাসিটা তখনও তার ঠোঁটে সেঁটে রয়েছে। বাড়িতে ফিরেও ডিরেক্টরের ঘরের সেই অস্বস্তিকর অনুভবটা কাটে না হারুনের। এ সময় গভীর উদ্বিগ্নতা মেশানো একটা প্রশ্ন জাগে তার মনে। ডিরেক্টর সাহেব তার বিয়ের কার্ডটা হাতে নিয়ে ওইভাবে মৃদু মৃদু হাসছিলেন কেন? হারুনের বিয়েতে ডিরেক্টরের আনন্দিত হবার কোনো কারণ নেই। এ হাসি আনন্দের নয়, এ হাসি বাৎসল্য বা অনুমোদনেরও নয়। এটা অন্যরকম হাসি। এ হাসি অর্থবোধক এবং এ সময় তার মনে যে সম্ভাবনাটা জেগে ওঠে তাতে হৃৎকম্প শুরু হয় তার। হারুনের মনে হয় সে যা আশঙ্কা করেছিল তাই ঘটেছে। ডিরেক্টর সাহেব নিশ্চয় তখন তার কার্ডটা হাতে নিয়ে নিঃশব্দে হাসছিলেন আর মনে মনে ভাবছিলেন, ও প্রমোশনটা দিলাম আর অমনি বিয়ে করার জন্য উঠে পড়ে লেগে গেল। একটা ভয় আঁকড়ে ধরা হারুনকে। ভাবে, এতদিন সীমাহীন কষ্ট করে কর্তৃপক্ষের যে আস্থা অর্জন করেছিল সব বোধহয় মাটি হয়ে গেল একদিনে। বিয়ের সব আনন্দ ম্লান হয়ে যায় হারুনের। আত্মীয় স্বজনের উদ্দীপনা তাকে স্পর্শ করে না। তার মনের উৎকণ্ঠার কথা সে কাউকে বলতেও পারে না। বিয়ের অনুষ্ঠানে সে বসে থাকে বিষণ্ণ মুখে। হারুন নিশ্চিত জানে এই বিয়েতে ডিরেক্টরের আসবার কোনো সম্ভাবনা নেই। তবু তার মনে হয় চারিদিকের এই আলোকসজ্জা, শামিয়ানা, তার এই পাগড়ি পরে বসে থাকা সব কিছুর উপর যেন শূন্যে ঝুলে আছে ডিরেক্টরের সেই ইঙ্গিতময় হাসিটা। রাজধানীর বিশ্ববিদ্যালয়ে পড়ে বড় কোনো চাকরি করবে এরকম একটা মফস্বলীয় স্বপ্ন নিয়ে দূর এক থানা শহর থেকে ঢাকা এসেছিল হারুন। ভর্তি হয়েছিল ইতিহাস বিভাগে। অন্যেরা এদেশে কেন ইতিহাস পড়ে বলা দুষ্কর, তবে হারুন পড়েছিল সে অন্য কোনো বিষয়ে পড়বার সুযোগ পায়নি বলে। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত যুদ্ধ, রক্তপাত, মৃতদেহ ডিঙিয়ে হারুন যে বয়সে ইতিহাসে এমএ পাশ করেছে সে বয়সে এ রাষ্ট্র তার কোনো নাগরিককে চাকরি দেয় না। তাছাড়া হারুন টের পেয়েছে ইতিহাস জানে এমন একজন মানুষকে কোনো প্রতিষ্ঠানের তেমন বিশেষ প্রয়োজনও নেই। ফলে হারুনকে কাটাতে হয়েছে এক দীর্ঘ বিলম্বিত বেকার জীবন। হারুনের সৌভাগ্য যে এ সময় সরকারি কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন বিদেশি দাতা গোষ্ঠীর সহায়তায় দেশে গড়ে উঠতে থাকে নানা বেসরকারি উন্নয়ন সংস্থা। তাদের প্রয়োজন পড়ে হারুনের মতোই শিক্ষিত কিছু প্রান্তিক অবস্থানের তরুণদের, যারা তাদের শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে যে কোনো রকম কাজ করতে এখন প্রস্তুত। এরকম একটা বেসরকারি সংস্থার কাছ থেকেই ইন্টারভিউ কার্ড পেয়েছিল হারুন। ইন্টারভিউ বোর্ডে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, বলতে পারবেন কন্ডম ব্যবহার কাদের জন্য নিষেধ? গ্রিক, রোমান বা মোগল সভ্যতার যাবতীয় ইতিহাস মনে মনে আওড়েও ইতিহাসের ছাত্র হারুন এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পায়নি। তবু এই সংস্থায় হারুনের চাকরি হয়েছিল কারণ কর্মকর্তারা তার চোখের উপর ভাসতে থাকা করুণ অসহায়ত্বটাকে লক্ষ্য করেছিলেন।
রাজধানীর বড় চাকরির আশা ত্যাগ করে ওই সংস্থার পরিবার পরিকল্পনা প্রকল্পের জুনিয়র প্রজেক্ট অফিসার হিসেবে হারুন চলে গেছে দুর্মফস্বলের নিস্তরঙ্গ ছোট শহরে। ইতিহাসবিদ হারুন কন্ডোমের হিসাবপত্র রেখেছে মাসের পর মাস। নিজের যাবতীয় অহংকে বিসর্জন দিয়ে সাইকেল চালিয়ে গ্রামে গ্রামে মানুষকে জানিয়েছে জনসংখ্যা বিস্ফোরণের ভয়াবহতার কথা। অদ্ভুত অপ্রত্যাশিত প্রতিক্রিয়াও পেয়েছে গ্রামের মানুষের কাছ থেকে। এক বয়স্ক কৃষক একদিন গভীর মমতার সাথে হারুনকে বলেছে, কিছু মনে নিয়ে না ভাই সাহেব, কষ্ট কইরা যদি ম্যাট্রিকটা পাশ করতেন তাইলে আমাকে মতন গরিবের বাড়ি বাড়ি ঘুরনের এই ছোট চাকরি আর করণ লাগতো না। হিস্ট্রিতে এমএ হারুন খুব অপমানিত, আহত বোধ করেছে সেদিন। মনে মনে ভেবেছে, সাধারণ মানুষকে এভাবে গায়ে পড়ে উপকার করবার চেষ্টা করা বোধহয় সমীচীন হচ্ছে না। কিভাবে তাদের উপকার করতে হবে, হয় আমরা সে ব্যাপারে প্রস্তুত নই, নয়তো তারা আমাদের উপকার গ্রহণের জন্য প্রস্তুত নয়। কিভাবে এ প্রস্তুতি সম্ভব হবে হারুন ভেবে পায়নি। হারুনকে বলা হয়েছে আগামী বছরের মধ্যে এ সংস্থা তার কর্ম এলাকায় পুরুষদের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার দ্বিগুণ করবে। এই প্রতিশ্রুতি দিয়েই তারা দাতা গোষ্ঠীর কাছ থেকে অনুদান পেয়েছে। সুতরাং যে কোনো মূল্যে এ লক্ষ্য অর্জন করতে হবে। সাফল্য অর্জনের জন্য ক্রমাগত এক ধরনের মানসিক উদ্বিগ্নতার মধ্যে কাজ করতে গিয়েও বহুবার হাঁপিয়ে উঠেছে হারুন। সদা সতর্ক থাকতে হয়েছে, এই বুঝি কাজে কোনো ত্রুটি হলো। তবু বিপদে পড়তে হয়েছে হারুনকে। একদিন সাইকেল চালিয়ে তলপেটে খুব ব্যথা হওয়ায় নির্ধারিত সময়ের আগেই মাঠ পরিদর্শন থেকে ফিরে এসেছিল হারুন। দুর্ভাগ্যক্রমে তখনই ডিরেক্টর সাহেব তার গাড়ি নিয়ে হাজির হয়েছিলেন হারুনের অফিসে। হারুনের কোনো কৈফিয়ত না শুনেই তিনি বলেছিলেন, পরবর্তীকালে কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করলে তিনি হারুনকে চাকরি থেকে বরখাস্ত করবেন। সেদিন খুবই মর্মাহত হয়েছিল হারুন। ক্ষোভে দুঃখে বাড়িতে চিঠি লিখেছিল হারুন। বলেছিল এই চাকরি ছেড়ে দেবে সে। উত্তরে বাবা লিখেছিলেন, চাকরি হইল শাহজাহানের দরবার। জানো তো, শাহজাহান তাহার দরবারের দরজাটি খুব ছোট করিয়া তৈরি করিয়াছিলেন, যাহাতে দরবারে প্রবেশ করিতে হইলে সকলকে মাথা নিচু করিতে হয়। চাকরিও তো দূর, এইখানে প্রবেশ করিতে হইলে মাথা নিচু করিতে হয়। হারুন তার মনের টানাপোড়েনটার লাগাম টেনে ধরেছে। আবার তার মনে পড়েছে বেকারত্বের দুঃসহ দিনগুলোর কথা। রাজধানীর চাকচিক্যে ফিরে যাওয়ার কথা ভুলে গিয়ে এই চাকরির নানা বৈসাদৃশ্যের ভাবনা ত্যাগ করে আবার সে মনোযোগী হয়েছে চাকরিতে। চাকরির নিরাপদ বৃত্তেই নিজেকে মানিয়ে নিতে সচেষ্ট হয়েছে। ঘড়ি ধরে সকালে মাঠ কর্মীদের কাজ পরিদর্শনে গেছে, ঘড়ি ধরে ফিরে এসেছে। আবার মানুষকে উদ্বুদ্ধ করার জন্য নতুন উদ্যমে স্থানীয় নেতা, মসজিদের ইমাম, গ্রাম ডাক্তারদের নিয়ে জনসংখ্যা বিষয়ে সভা করেছে। ব্যক্তিগত প্রয়োজনে ছুটি নেয়নি একদিনও। সংস্থার ব্যয় সংকোচনের জন্য সম্ভব হলে 5টা আলপিন কম খরচ করেছে। অফিসের সময় শেষ হয়ে গেলেও তার নির্দিষ্ট চেয়ার টেবিলে বসে কাগজপত্র নাড়াচাড়া করেছে। কখনো বা বিতরণের জন্য অপেক্ষমান কন্ডোমের স্তূপকৃত প্যাকেটগুলো সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর মফস্বলীয় কোলাহলের মধ্যে হঠাৎ কোনো গাড়ির হর্ন শুনে আঁতকে উঠেছে। ডিরেক্টর এলেন কি? ক্রমশ একজন নিবেদিত প্রাণ কর্মী হিসেবে সংস্থায় তার সুনামও বেড়েছে। হারুনের কাজে এলাকায় কন্ডোম ব্যবহার বৃদ্ধির হার বেড়েছে সন্তোষজনকভাবে। হারুনের এই একনিষ্ঠতার পুরস্কার দিয়েছে সংস্থা। তাকে সিনিয়র প্রজেক্ট অফিসার পদে উন্নীত করেছে। চাকরির এরকম এক শুভ পর্যায়ে বিয়ের মতো একটা হঠকারী সিদ্ধান্ত নিয়ে হারুন কি খুবই একটা বোকামি করে বসল? তার উপর আস্থা হারিয়ে ডিরেক্টর কি এখন তার প্রমোশন বাতিল করে দিতে পারেন? ডিরেক্টর তাকে চাকরি থেকে বরখাস্ত করার কথাও কি ভাবছেন? অফিস রুমে তার সেই রহস্যময় হাসি কি তারই ইশারা? বিয়ের পর আবার কাজে যোগ দিলেও এসব রুদ্ধশ্বাস প্রশ্নের নিশ্চিত কোনো উত্তর না পেয়ে ভীষণ অস্থির, উদ্বিগ্ন দিন কাটায় হারুন। এদিকে খুবই বিপাকে পড়ে হারুনের স্ত্রী শিরিন। দু চোখে অগণিত স্বপ্নের ঘোর নিয়ে
সেই দুর্মফস্বলে এসেছে হারুনকে নিয়ে সংসার করবে বলে। একটা ঘর, কিছু চাবি, স্বামী, এসব ঘিরে থাকে তার মনে। কিন্তু হারুনের অদ্ভুত আচরণ কিছুতেই বুঝে উঠতে পারছে না সে। এ যাবৎ হারুন তার সাথে ভালোভাবে কথাই বলেনি, কেমন যেন এড়িয়ে চলছে তাকে। সকালে গম্ভীর উদ্বিগ্ন মুখে হারুন অফিসে যাচ্ছে, ফিরে এসে চাদর মুড়ি দিয়ে শটান শুয়ে পড়ছে বিছানায়। খাবার সময় দুই একটা মামুলি কথা বলছে, আর রাত হলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বার পায়তারা কষছে। পাশের বালিশে নিস্তেজ শুয়ে থেকেছে শিরিন। নবদম্পতির বিছানাটা সবাধারের মতো নীরব থাকছে সারা রাত। আশ্চর্য সত্য এই যে বিয়ের এতদিন পরও হারুন শিরিনের সাথে মিলিত হবার কোনো উদ্যোগ নেয়নি। অথচ শিরিন জানে হারুন নিজে তাকে দেখে পছন্দ করেছে। বিয়ের আগে গভীর প্রেম মাখা একটা চিঠিও লিখেছে, কিন্তু শিরিন ব্যাকুল চেষ্টা করেও বুঝতে পারে না হারুনের আজকের এই দুর্বোধ্য আচরণকে। কারণ শিরিন জানে না হারুনের বুকে অবিরাম একটা হৃৎকম্প চলছে, যে হৃৎকম্পের আড়ালে ঢাকা পড়ে গেছে শিরিনকে নিয়ে তার সব উত্তেজনা, পুলক। শিরিন জানে না হারুনকে সবসময় তাড়া করে ফিরছে রহস্যময় এক হাসি, যে হাসির মর্মকথার উপর নির্ভর করছে তার ভবিষ্যৎ, যে হাসির অর্থ স্পষ্ট না হওয়া পর্যন্ত খুলবে না হারুনের বিছানার এই জট। তবু শিরিন আপন মনেই এই গুমট পরিস্থিতি থেকে উদ্ধারের উপায় খুঁজতে থাকে। ঘরের ভেতর মাঠকর্মীদের মধ্যে বিতরণের জন্য সংস্থা থেকে পাঠানো স্তূপীকৃত কন্ডোমের প্যাকেটগুলো দেখে সে। শিরিন ভাবে, লোকটার কি একবারও ইচ্ছে হয় না এগুলো ব্যবহার করার? বকুলের কথা মনে পড়ে তার। বকুলের স্বামীও এরকম দীর্ঘ সময় নিয়েছিল। শেষে উদ্যোগ নিতে হয়েছিল বকুলকেই। শিরিনও তাই সিদ্ধান্ত নেয়, আজ রাতেই তাকে সাহসী হয়ে উঠতে হবে। কিন্তু এ সময় নিরাপদ থাকা প্রয়োজন। ফলে স্তূপ থেকে একটা কন্ডোমের প্যাকেট সে লুকিয়ে এনে রাখে বিছানার গদির নিচে। রাতে রীতিমতো দুঃসাহসী হয়ে হারুনকে জাগিয়ে তুলতে চেষ্টা করে শিরিন। হারুন শুরুতে আপত্তি করলেও অবাক হয়ে লক্ষ্য করে শিরিনের উদ্যোগে তার শরীর বেশ সাড়া দিচ্ছে। ভেতরকার আতঙ্ক ছাপিয়ে ফিরে আসছে পুলক, উত্তেজনা। কাঙ্ক্ষিত মিলনের প্রয়োজনীয় প্রস্তুতি তখন চূড়ান্ত। এ সময় শিরিন গদির নিচ থেকে বের করে আনে তার লুকোনো প্যাকেটটা। আর তখনই ঘটে যায় দুর্ঘটনা। অফিসের সিল দেওয়া কন্ডোমের প্যাকেটটা দেখেই চমকে ওঠে হারুন। মুহূর্তের মধ্যে তার চোখে ভেসে ওঠে ডিরেক্টরের মুখ। একটা ত্রাস এসে জমে তার বুকে, ধস নামে তার শরীরে। ব্যর্থ হয়ে যায় মিলনের সব আয়োজন। অন্যায়ভাবে এরকম অফিসের জিনিসে হাত দেওয়ার জন্য হারুন ভীষণ ক্ষুব্ধ হয় শিরিনের উপর। শিরিন বালিশে মুখ গুজে কাঁদে। হারুন বিভ্রান্ত হয়ে ভাবতে থাকে, এখন সে কি করে তার মাসিক রিপোর্টে এ একটা প্যাকেটের হিসেব মেলাবে? যে প্যাকেটটা একজন গ্রামের মানুষের হাতে থাকলে সংস্থার লক্ষ্যমাত্রা এক ধাপ বৃদ্ধি পেত, সেটা এখন তার বিছানায়। এ কথার ডিরেক্টর জানলে তিনি কি এক মুহূর্ত আর হারুনকে চাকরিতে বহাল রাখবেন? এমনকি এই খবর যদি দাতা গোষ্ঠীর কাছে পৌঁছায়, তবে কি তারা পরবর্তীতে এই সংস্থাকে অনুদান দিতে আর সম্মত হবেন? এসব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ে হারুন। ঘুমের মধ্যে সেদিন রাতে স্বপ্ন দেখে নগ্ন অবস্থায় সংস্থার সিনিয়র প্রজেক্ট অফিসার, ইতিহাসে এমএ হারুনুর রশিদ দাঁড়িয়ে আছে ডিরেক্টরের টেবিলের সামনে। তার লিঙ্গ ঢেকে রেখেছে সেই অফিসিয়াল কন্ডোম, আর ডিরেক্টরের মুখে লেগে আছে সেই দুর্গেয় নীরব মৃদু মৃদু হাসি।